হাই বিউটিফুল ফ্যামিলি মেম্বার্স, গ্র্যাজুয়ালি সবাই সাবস্ক্রাইব করছো ইউটিউবে, দ্যাটস আ ভেরি গুড সাইন। আমি সবাইকে সাবস্ক্রাইবের জন্য বলছি বারবার করে যে যদি ভালো লাগে অবভিয়াসলি সাবস্ক্রাইব করো, এবং অনেকের ভালো লাগছে বিকজ মেসেঞ্জারের মেসেজ দেখেই আমি সবসময় বুঝতে পারি যে সবাই আমাকে মেসেজ করছে। আমাকে ইনস্টাগ্রামেও আমাকে ফলো করতে পারো, নো ইস্যু। আই এম হ্যাভিং আ প্রোফাইল অন ইনস্টাগ্রাম অলসো, এবং ওখানে না রেগুলার বেসিসে অ্যাকচুয়ালি কি আমি ভিডিওটা আপলোড করে দিই। এবার আপলোড করলে ইনস্টাগ্রামে সবাইকে আলাদা আলাদা করে পাঠাতে হয়, দ্যাট ইজ ভেরি প্রবলেমেটিক রাইট অ্যাট দিস মোমেন্ট। অত সময়ে আমার ভীষণ অভাব, তো এবার আপলোড করে দিচ্ছি, দেখো, লাইক ঠোকো, যদি ইচ্ছা হয় সাবস্ক্রাইব করো, না ইচ্ছে হলে করো না। তো রেগুলার আপডেট পেতে গেলে সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে? তো চলো, আজকে দারুণ টপিক, সবার খুব পছন্দের টপিক, রিলেশনশিপ টপিক। তো কখন তুমি বুঝবে যে কোনো একটা রিলেশন তোমার লাইফে, সেটা নট নেসেসারিলি তোমার হাজব্যান্ডের সাথে হতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে হতে পারে, বন্ধু বান্ধবের সাথে হতে পারে। রিলেশনশিপ মানেই আমরা বুঝি যে আইদার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অথবা হাজব্যান্ড ওয়াইফ, বাট রিলেশনশিপ ডাজন্ট মিন সো, ওকে? তো কখন একটা রিলেশনশিপ টক্সিক, মানে বিষময় হয়ে উঠেছে, এটা তুমি কখন বুঝতে পারবে? তো আজকের টপিক এটা। কারণ আমার কাছে দু একটা রিকোয়েস্ট এসছে যে ম্যাডাম আপনি রিলেশনশিপ নিয়ে কোনো ভিডিও আপলোড করেন না। অনেকেই আমাকে এই রিকোয়েস্টটা করেছে যে ম্যাডাম আপনি রিলেশনশিপ টপিক নিয়ে খুব একটা ভিডিও দেন না। তো সবার অনুরোধে আজকে আমি এই টপিকটা চুজ করেছি যে ওয়েন এভার একটা রিলেশনশিপ টক্সিক, সেটা তুমি বুঝবে কী করে? হাউ ইউ উইল বি রিয়েলাইজিং দ্যাট ইউর রিলেশনশিপ ইজ গোয়িং টু বি টক্সিক। সেই রিলেশনশিপটা বন্ধুবান্ধবের সঙ্গে হতে পারে, কোনো ফ্যামিলি মেম্বারের সঙ্গে হতে পারে, কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে হতে পারে, কোনো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হতে পারে। বাট কী করে একটা রিলেশনশিপ টক্সিক, মানে বিষময় হয়ে উঠেছে আমার লাইফে, সেটা তো কোনো গুরুত্বই নেই, উল্টে সেটা আমাকে স্ট্রেসড একটা জায়গায় নিয়ে যাচ্ছে। এরকম তো অনেক রিলেশনশিপেই তো এরকম হয়। ইট নট, বারবারই বলছি, ইট নট নেসেসারিলি অর ম্যান্ডেটারি দ্যাট ইট শুড বি বিটুইন হাজব্যান্ড ওয়াইফ, বিটুইন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে। এই রিলেশনশিপগুলোর অনেক সময় অনেক ফ্যামিলিগত রিলেশনশিপেও রিলেশনশিপ টক্সিক হতে শুরু করে। তো ফ্যামিলির মধ্যে ভাই বোনের রিলেশনশিপ অনেক সময় টক্সিক হতে শুরু করে, কোনো কাজিন ব্রাদার বা কাজিন সিস্টারের মধ্যে রিলেশনশিপ, কোনো বন্ধু বান্ধবের সঙ্গে রিলেশনশিপ, কোনো বাড়িতে ধরো কাকা জ্যাঠা এরকম কেউ আছে তাদের সঙ্গে রিলেশনশিপ টক্সিক কখন হবে, মানে কখন, ওয়েন এভার ইউ উইল ফাইন্ড আ রিলেশনশিপ হুইচ ইজ টক্সিক টু ইউ, ঠিক আছে, সেটা তুমি কখন বুঝতে পারবে দ্যাট দিস রিলেশনশিপ ইজ টক্সিক টু মি, মানে এটা আমার কাছে বিষময় ওঠে। তো টক্সিক সিচুয়েশনটা মানেটা আগে বুঝে নিই আমরা। টক্সিক কি বিষময়, যেটা তোমাকে মেন্টালি ভীষণভাবে ডাউন করছে, তোমার প্রত্যেক দিনের প্রেস্টিজ লস করছে, নিজের কাছে নিজেকে ছোট মনে হচ্ছে, অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, প্রত্যেকটা মুহূর্তে তোমার ফিজিক্যাল হ্যারাসমেন্ট হচ্ছে। কীরকম ফিজিক্যাল হ্যারাসমেন্ট, সেটা মানে কেউ তোমাকে লাঠি দিয়ে মারছে বা ইয়ে করছে, ফিজিক্যাল টর্চার করছে তা না। তোমার বিপি বেড়ে যাচ্ছে, তোমার সুগার লেভেল বাড়ছে, থাইরয়েড বাড়ছে, তোমার নানা রকমের ডিজিজে তুমি অ্যাট্যাক্ট হচ্ছ। তো এই ধরনের সমস্যা কোনো রিলেশনশিপে যখন চলে আসে, দ্যাট পার্টিকুলার মোমেন্ট ইজ কল্ড দ্য টক্সিক মোমেন্ট অফ দ্যাট রিলেশনশিপ। সেই রিলেশনশিপে সেটা হয়ে যায় টক্সিক মোমেন্ট। সেই রিলেশনশিপের আর কোনো মানে ভালনারাবিলিটি থাকে না। তো সেই রকম একটা সিচুয়েশানে প্রথমত আমরা কি করে বুঝবো যে সিচুয়েশানটা ওরকম একটা বিচ্ছিরি জায়গায় পৌঁছে গেছে, আর সেকেন্ডলি ওরকম যদি পৌঁছে যায় সেক্ষেত্রে আমরা কি করতে পারি, হাউ টু ওভারকাম দ্যাট পার্টিকুলার সিচুয়েশান। কারণ ওরকম সিচুয়েশান তো দিনের পর দিন রান করা যেতে পারে না, যেখানে আমার ফিজিক্যালি আমি উইক হয়ে পড়ছি, ফিজিক্যালি আমার নানা রকমের রোগ বাদ হচ্ছে, বা মেন্টালি আমি এতটাই ডিপ্রেশনে চলে গেছি, রেগুলার ঘুমের ওষুধ খাচ্ছি, বা এরকম একটা সিচুয়েশান হতে পারে যে মেন্টালি আমি এত আপসেট হয়ে পড়েছি যে আমার কিছুই ভালো লাগছে না, রেগুলার ডে টু ডে ওয়ার্ক আমি করতে পারছি না। এরকম যখন আসবে কোনো একটা সিচুয়েশান বা কোনো একটা মোমেন্ট উইথ এ পার্টিকুলার পার্সন, দ্যাট পার্টিকুলার মোমেন্ট উই উইল সে দ্যাট দিস রিলেশনশিপ হ্যাজ বিকাম টক্সিক ফর ইউ। তো সেরকম একটা জায়গায় পৌঁছে গেলে কি করা যায়,
আর কখন সেই জায়গাটা আমি বুঝবো যে এই জায়গাটা পৌঁছেছে, দ্যাট ইট হ্যাজ বিকাম আ টক্সিক। যখন কেউ একসঙ্গে থাকবে, সে বন্ধুবান্ধবের সঙ্গেও তোমাদের রেগুলার দেখা হচ্ছে, প্রেমিক প্রেমিকা হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, যখন একসঙ্গে থাকাটা ফুলফিলমেন্টের বদলে ভীষণ টায়ার্ড মনে হবে, বোর্ড মনে হবে, ঠিক সেই মোমেন্টটাতে তুমি ফিল করবে। কারণ কি, ধরো সে হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা দেখা সাক্ষাৎ হলো, বা আমি বলছি কোনো বন্ধু বান্ধবের সঙ্গে এরকম সিচুয়েশন হতে পারে, বাড়িতে কেউ থাকতে পারে এরকম, যার সঙ্গে দেখা হলেই একটা ফুলফিলমেন্টের বদলে, আমাদের তো রিলেশনশিপ আমাদের মধ্যে কী করে, আমাদের মধ্যে একটা ফুলফিলমেন্ট তৈরি করে, দ্যাট উই আর কমপ্লিট। আমার বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, কাকা আছে, পিসি আছে, গার্লফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড আছে, তো দ্যাট মিনস আই এম আ কমপ্লিট। ইন কেস অফ রিলেশনশিপের জায়গার থেকে আমি কমপ্লিট, আমি একদম নিজেকে কমপ্লিট ভাবছি, ঠিক আছে। সেই কমপ্লিট ভাবার জায়গাটা যখন চলে যাবে, রাদার আমি মনে করব সেই মোমেন্টটা আমার ভীষণ বিরক্তিকর, বোর্ড, আনফুলফিলড এবং টায়ার্ড মনে হচ্ছে, আবার একে ঝেলতে হবে। এই জায়গাটা যখন চলে আসবে, একে আবার বিয়ার করতে হবে এতটা সময় ধরে, whenever এই জায়গাটা কোনো রিলেশনশিপে চলে আসে, দ্যাট মিনস তোমাকে বুঝতে হবে ইউ হ্যাভ রিচড আ পয়েন্ট ওয়্যার দ্য রিলেশনশিপ হ্যাজ বিকাম টক্সিক ফর বোথ অফ ইউ। ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট, এটা তোমার নিজের সম্বন্ধে নিজেকে খারাপ প্রমাণ করছে, মানে নিজের কাছে নিজের ভ্যালু কমে যাচ্ছে। ইউ ফিল রিয়েলি ব্যাড টু ইউর সেলফ। কেন প্রত্যেক মুহূর্তে তোমার রিগ্রেট হচ্ছে, কেন আমি এখানে ঢুকতে গেছিলাম, কেন আমি এই জায়গায় পৌঁছেছিলাম। ইট ফিলস ব্যাড যখনই তুমি ওই জায়গাটা চিন্তা করছো। সে সাপোজ সেই পার্সন তোমার সামনে নেই, বাট ইউ আর থিঙ্কিং অফ সাম মেমোরিজ, যেটা তোমাদের পাস্টে খুব ভালো ছিল, ভালো কিছু মেমোরিজ তুমি চিন্তা ভাবনা করছো, ঠিক আছে। বাট দ্যাট পার্টিকুলার পার্সন ইজ নট সারাউন্ডিং ইউ, ওকে। কিন্তু সেটাও চিন্তা করতে গেলে তোমার খুব খারাপ লাগছে, নিজের সম্বন্ধে নিজের একটা বাজে ধারণা হচ্ছে, তোমার মনে হচ্ছে যে কেন আমি এই জায়গাটায় গিয়ে পড়েছিলাম, কেন আমি এই জায়গাটায় ঢুকেছিলাম। তো অন দ্যাট পার্টিকুলার মোমেন্ট তোমাকে তোমাকে বুঝতে হবে যে রাদার দ্যান আমার সুন্দর মেমোরিজগুলো যেগুলো আমি স্পেন্ড করেছি, সেগুলো আমার কাছে এখন বিরক্তিকর লাগছে, কারণ পার্সনটাই আমার কাছে এত খারাপ হয়ে গেছে যে ভালো মেমোরিজগুলো আমাকে আর অ্যাট্রাক্ট করছে না, রাদার তার কথা ভাবলেই আমার বিরক্ত লাগছে, খারাপ লাগছে। তো দ্যাট মিনস এই রিলেশনশিপটা একটা টক্সিক পর্যায়ে পৌঁছে গেছে, ঠিক আছে। থার্ড পয়েন্ট, তোমার থ্রেটেন্ড মনে হবে। তুমি যখন সেই মানুষটার কথা চিন্তা করছো বা সেই মানুষটার সামনে যাচ্ছ, যার সাথে তোমার একটা কমপ্লিকেশন চলছে বা সমস্যা চলছে, ঠিক আছে, আমি তো বললাম একটা ফুলফিলমেন্ট হবে না, রাদার টায়ার্ড ফিল হবে, ব্যাড ফিল হবে। এবার আগে কি হতো, আগে তুমি তার সাথে থাকলে একটা সেফ ফিল করতে, দ্যাট আই এম উইথ দিস পার্সন, ঠিক আছে, ও আমার কেয়ার নেবে, ঠিক আছে। এটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে বেশি দেখা যায়। বা সে সাপোজ তোমার বাড়িতে কাকা জ্যাঠা কেউ রয়েছে, সে আগে তোমার খুব কেয়ার নিত, এখন তার সাথে তোমার রিলেশনশিপটা একটা টক্সিক জায়গায় চলে এসছে। তো তার সঙ্গে আগে থাকলে তোমার মনে হতো যে ঠিক আছে, এই মানুষটা যতক্ষণ আছে ততক্ষণ আমার কোনো চিন্তা নেই, আমি সেফ, আমি সব দিক থেকে সেফ। এখন তোমার তার সামনে গেলেই মনে হচ্ছে যে ইউ আর আনসেফ রাদার দ্যান ইউ আর থ্রেটেন্ড, ঠিক আছে। এরকম অনেক সিচুয়েশান তৈরি হয় যে আনসেফ লাগছে তার সামনে যেতে, লোকটা যদি আমায় মেরে ফেলে, কি লোকটা যদি আমার কোনো ক্ষতি করে দেয়, এরকম হয়, ইট হ্যাপেন্স। যখন খুব ঝামেলা চলে একটা সম্পর্কের মধ্যে, কোনো রকম বিশ্বাস থাকে না, মানে বিশ্বাসটা যখনই ভেঙে যায় কোনো একটা রিলেশনশিপের মধ্যে, তখনই এই জায়গাগুলো তৈরি হয়। রিলেশনশিপ ইজ বেসিক্যালি যে কোনো রিলেশনশিপ, সে বাবার সাথে, মার সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে, বন্ধুর সাথে, গার্লফ্রেন্ডের সাথে, বয়ফ্রেন্ডের সাথে, যার সাথেই রিলেশনশিপ হোক, প্রত্যেকটা রিলেশনশিপের একটা বেস হচ্ছে ট্রাস্ট অ্যান্ড ফেথ।
এবার এই লোকটার সঙ্গে আগে আমি যখন ছিলাম, সে আমার কাকা, তার সাথে আমি যখন আগে থাকতাম, আমার তার প্রতি ট্রাস্ট ছিল, আমার তার প্রতি ফেথ ছিল। সেই মোমেন্টে আমি তা ফিল করতাম যে যতক্ষণ মাই কাকা অর জ্যাঠা ইজ অ্যালাইভ, দেন আমার কোনো ক্ষতি হবে না। ক্লিয়ার? তো সেই জায়গাটা এখন নষ্ট হয়ে গেছে। সেই জায়গাটা রাদার আমার মনে হচ্ছে যে এ আসছে মানেই এ আমার কোনো ক্ষতি করে দেবে, এ নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে আমার কাছে আসছে। ঠিক আছে? তো ওই ট্রাস্টের জায়গাটা তার মানে কি একদম ফুললি ব্রেক হয়ে গেছে। যে ট্রাস্টটা আমি করতাম তার প্রতি, যে বিশ্বাসটা আমার তার প্রতি ছিল যে এ যতক্ষণ বেঁচে আছে আমার কোনো প্রবলেম হবে না, সেই ট্রাস্টের জায়গাটা একদম ব্রেক হয়ে গেছে। যার জন্য আমার মনে হচ্ছে যে এর সঙ্গে থাকা মানে হচ্ছে আই এম থ্রেটেন্ড, মাই লাইফ ইজ থ্রেটেন্ড রাদার দ্যান আই এম ফিলিং সেফ। ঠিক আছে? একটা রিলেশনশিপে ফোর্থ পয়েন্ট, তো এটা হচ্ছে থার্ড হয়ে গেল, অ্যান্ড দিস ইজ ফোর্থ পয়েন্ট। ঠিক আছে? এই পয়েন্টটা হচ্ছে গিয়ে কি, যে তুমি ফিল করছো তুমি একমাত্র, এটা জেনারেলি গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যেই বেশিরভাগটা হয়, যে তুমি ফিল করছো, এই পয়েন্টটা ইজ টু সাম এক্সটেন্ট রিলেটেড টু হাজব্যান্ড ওয়াইফ অর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। ঠিক আছে? ইউ আর ফিলিং যে একমাত্র রিলেশনশিপে তুমি কিছু দিচ্ছ, তোমার দিক থেকে ইনপুট আছে, বাট ইউ আর নট গেটিং এনি সর্ট অফ আউটপুট। তুমি কোনো আউটপুট পাচ্ছ না। যে কোনো রিলেশনশিপেই তো তুমি যখন কিছু দেবে তুমি পাবে। ঠিক আছে? একমাত্র মা আর সন্তানের রিলেশনশিপে এই জিনিসটা থাকে না, বাট অ্যাপার্ট ফ্রম প্রত্যেকটা রিলেশনশিপ, ইভেন ফাদার এবং চাইল্ডের মধ্যেও যে রিলেশনশিপ থাকে সেটাও অনেকটা এটা বেসড, সব ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু মা আর সন্তানের মধ্যে গিভ অ্যান্ড টেক পলিসিটা খাটে না। একমাত্র মা সন্তান ছাড়া আর পৃথিবীতে যত রিলেশনশিপের মধ্যে দিয়েই তুমি যাবে না কেন, তো প্রত্যেকটা রিলেশনশিপে কিছু গিভ অ্যান্ড টেক পলিসি আছে। যেরকম আমি কিছু দিলে আমি তবেই কিছু পাবো, কোয়াইট নর্মাল বস, কারণ তোমার তার সাথে ব্লাড কানেকশন থাকলেও অনেক সময় সেই রিলেশনশিপগুলো সেরকমভাবে কাজ করে না। তো হোয়াট এভার ইউ আর গিভিং টুডে ইউ উইল বি গেটিং টুমরো দ্যাট পার্টিকুলার অ্যামাউন্ট। দিস ইজ দ্য বেস অফ এনি রিলেশনশিপ। সেখানে ট্রাস্ট ফেথ যাই থাকুক না কেন, তোমাকে কিছু ইনপুট দিতে হবে, তোমাকে তার জন্য অন্তত হাঁটু জলে নামতে হবে, তবে কি না সে তোমার জন্য হয়তো গিয়ে পায়ের পাতা জলে নামবে, বাট সে নামবে। তোমার অপোজিটে যে রয়েছে, সে তোমার কাকা জ্যাঠা মামা পিসি যেই হোক না কেন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যেই হোক না কেন, তুমি তার জন্য সে যখন দেখবে যে না এই মানুষটা আমার বিপদে এসে দাঁড়াচ্ছে, তো দ্যাট মিনস আমাকেও তার বিপদে গিয়ে দাঁড়াতে হবে। এবার তো তোমার পাশে সে এসে দাঁড়াচ্ছে কারণ তুমিও তার বিপদে তার পাশে দাঁড়িয়েছো, কোয়াইট নর্মাল। দিস ইজ গিভ অ্যান্ড টেক পলিসি বস। এর মধ্যে কোনো মানে লুকো ছাপার ব্যাপার নেই, একমাত্র তুমিই সব কিছু দিয়ে যাবে। এবার এরকম সিচুয়েশন এসছে যেখানে তুমি দেখতে পাচ্ছ যে তুমি 100% স্যাক্রিফাইস করে যাচ্ছ কনস্ট্যান্ট বেসিসে, মানে অ্যাজ ইফ রিলেশনশিপটাকে তুমিই এগিয়ে নিয়ে যাচ্ছ। অপোনেন্ট পয়েন্ট থেকে 10% কন্ট্রিবিউশনও নেই। তোমার দিক থেকে যদি 90% কন্ট্রিবিউশন থাকে, অপোনেন্ট দিক থেকে 10% কন্ট্রিবিউশনও নেই। ইন দ্যাট পার্টিকুলার সিচুয়েশন তোমাকে বুঝে নিতে হবে যে এই রিলেশনশিপটা টক্সিক, এটা আর তোমার জন্য নয়। তোমাকে পরবর্তী স্টেপস নিতে হবে, হোয়াট এভার ইউ ওয়ান্ট, সেটা আমি পরে ডিসকাস করছি যে ঠিক এই সময় কি করা যেতে পারে। তো একতরফা তুমি দিয়ে যাচ্ছ কন্ট্রিবিউশন, তোমারই রয়েছে, তুমি লোকটার প্রয়োজনে গিয়ে দাঁড়াচ্ছ, তুমি লোকটা অসুস্থ হচ্ছে তাকে হসপিটালাইজ করছো, তুমি লোকটার কোনো প্রয়োজন হচ্ছে সেই প্রয়োজনে গিয়ে দাঁড়াচ্ছ, তুমি তার জন্য সমস্ত কিছু দিচ্ছ, কিন্তু সে তোমার 10% কন্ট্রিবিউশনও নেই। তোমার যখন অসুখ হচ্ছে সে তোমার দিকে ফিরেও তাকাচ্ছে না, তোমার যখন তাকে প্রয়োজন হচ্ছে সে তোমার আশপাশ দিয়েও যাচ্ছে না, তোমার কল তোমার মেসেজ এগুলো অ্যাভয়েড করছে। তো দ্যাট মিনস you have to draw a conclusion right at that particular moment. আর তখনও যদি কনক্লুশন না ড্র করতে পারো, you will suffer in future. পরিষ্কার সোজা কথা, একমাত্র মা আর সন্তানের রিলেশনশিপ ছাড়া
প্রত্যেকটা রিলেশনশিপে যখন তুমি দেখবে যে তুমি দিচ্ছ তুমি পাচ্ছ না, দ্যাট পার্টিকুলার রিলেশনশিপ হ্যাজ বিকাম টক্সিক। ক্লিয়ার? তাহলে প্রথম থেকে কি বললাম, এর মধ্যে মোটামুটি ধরো যদি 50% পয়েন্ট তোমার সাথে মিলে যায়, নট নেসেসারিলি যে পুরো সবকটা পয়েন্ট মিলতে হবে, কিন্তু একটা পয়েন্ট মিললেই না এগুলো এমনভাবে কানেক্টিং যে অন্তত 30 to 40% পয়েন্ট মিলে যাবেই, যেতে বাধ্য। তুমি তার সাথে সিকিওর ফিল করছো না, তুমি ইনসিকিওর ফিল করছো, তোমার তাকে দেখলেই একটা টায়ার্ড বোরিং সেন্স হচ্ছে, ব্যাড সেন্স হচ্ছে, নিজের প্রতি নিজের একটা খারাপ লাগছে, তোমার প্রয়োজনে সে এসে দাঁড়াচ্ছে না, এর মধ্যে দুটো যদি মানে ফলে যায়, তার মানে ইউ আর ইন আ টক্সিক রিলেশনশিপ অর ব্যাড রিলেশনশিপ। এবার হচ্ছে গিয়ে তার পরবর্তী পয়েন্ট, লট অফ ড্রামা এবং অ্যাংজাইটি রয়েছে রিলেশনশিপে। যখনই দেখা হচ্ছে একটা ড্রামা ক্রিয়েট হচ্ছে চারিদিকে, মানে কি ঝগড়াঝাটি, অশান্তি। অনেক দিন বাদে সে সাপোজ দেখা হলো, সেটাও এমন একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করছে যে অ্যাটমসফিয়ারে তুমি কিছু এনজয় করতে পারছো না। সেই লোকটার সাথে যে তোমার দেখা হয়েছে, সেটা বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, কাকা, মাসি, পিসি, জ্যাঠা, জেঠি, যে খুশি হতে পারে, বাট তোমার সঙ্গে তার দেখা হয়েছে, তো দ্যাট মিনস আগে তোমরা খুব সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছো, কিন্তু এই মুহূর্তে দেখা হয়েছে, তো সেই দেখা হওয়াটা মানে এমন একটা সিচুয়েশন তৈরি করছে যেখানে শুধু পাস্টের কিছু জায়গা নিয়ে ঝগড়া, অশান্তি, মারামারি, এই ধরনের কিছু সিচুয়েশন তৈরি হচ্ছে। মানে দেখা হওয়াটা তো তোমাদের কাছে এতদিন ছিল এনজয় করা, যে আমার সাথে আমার বয়ফ্রেন্ডের এতদিন বাদে দেখা হচ্ছে, সো উই শুড এনজয়, আমরা এনজয় করব। সেই মোমেন্টটাকে তুমি কমপ্লিটলি এনজয় করেছো এতদিন পর্যন্ত, কিন্তু আজকে সেই মোমেন্টটা আসা মানেই হচ্ছে একটা অ্যাংজাইটি মোমেন্ট ক্রিয়েট হওয়া, যেখানে পাস্টের কিছু ঘটনা নিয়ে কাড়াকাড়ি, মারামারি, ঝামেলা, ঝগড়া, এবং এটাই প্রেজেন্টকে ডমিনেট করছে। পাস্টের ওই যে ঘটে যাওয়া ঘটনাগুলোই প্রেজেন্টকে ডমিনেট করছে, প্রেজেন্টে একটা সমস্যা প্রেজেন্ট ফিউচারকে ডমিনেট করছে। ক্লিয়ার? মানে পাস্টে ঘটে যাওয়া যত অশান্তি, যত ঝগড়া, ঝামেলা, মানে কি কেউ কাউকে সহ্য করতে পারছো না, সুতরাং সেটা ভুলে গিয়ে যে এনজয় করা, সেই জায়গাটা নষ্ট হয়ে গেছে। দিস ইজ কল্ড টক্সিসিটি বা বিষ, রিলেশনশিপের বিষ, সম্পর্কের বিষ, এটাকেই বলা হয়। তো এরকম ঘটনা যদি ঘটে, তো সেই জন্যই মানে এই যে দেখা হলে যে এনজয়মেন্ট হচ্ছে না, তার বদলেই ঝগড়া, অশান্তি, মারামারি হচ্ছে, এটাই হচ্ছে অ্যাংজাইটি তৈরি করছে। এটাই তোমাকে থ্রেটেন্ড মনে হচ্ছে যে এর সাথে তো দেখা হলেই মানে ইউ আর ফিলিং ব্যাড, তোমার টায়ার্ড লাগছে, বোরিং লাগছে, যে এই দেখা হওয়া মানেই তো আবার একটা অশান্তি, একটা ঝামেলা, তার থেকে ভাই নিজে যেরকম ছিলাম দ্যাট ওয়াজ গুড, তাই না? তো এইগুলো প্রত্যেকটা এক একটার সাথে লিঙ্কটা, ঠিক আছে? তো এই ড্রামা বা অ্যাংজাইটি যখনই দেখা হলেই ক্রিয়েটেড হচ্ছে, এরকম নয় যে একদিন ঝগড়া হলো, সেই ঝগড়াটা রেশ আরেকদিন গেল, তারপরের দিন ঠিক হয়ে গেল, এরকম না, দেখা হলেই এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। কেউ বিলম্বিত লয় সিনেমাটা দেখেছো কি না আমি জানি না, তাতে ঠিক যে সিচুয়েশনটা তৈরি হয়েছিল বিফোর দ্য ডাইভোর্স, ওই ধরনের একটা সিচুয়েশন তৈরি হওয়া, সেটা মানে যখনই দেখা হচ্ছে একটা অশান্তি হচ্ছে, একটা ঝগড়া হচ্ছে, একটা ঝামেলা হচ্ছে, একটা মনের মধ্যে একটা অশান্তি, এবং তার থেকে একটা অ্যাংজাইটি বোধ, তার থেকে একটা ইনসিকিউরিটি বোধ, এই যে জিনিসগুলো সবই কানেক্টেড। এটা যখন হবে তখন ধরে নিতে হবে ইট হ্যাজ রিচ টু ইটস আলটিমেট লেভেল। তোমার যে পার্টনার, এটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ক্ষেত্রেই সত্যি, বা অনেকের ক্ষেত্রে রিলেটিভদের ক্ষেত্রেও সত্যি, যে আগে যে তোমাকে দেখলে, পার্টনার বা রিলেটিভ যেই হোক, তোমাকে দেখলে সে অ্যাপ্রিসিয়েট করতো, আর এই তোকে আজকে দারুণ লাগছে, জাস্ট দিস ইজ অ্যান অ্যাপ্রিসিয়েশন, দারুণ লাগছে। তো দ্যাট মিনস
তোমার উপস্থিতিটা তাকে আনন্দ দিচ্ছে, তার জন্যই তার ভেতর থেকে এই অ্যাপ্রিসিয়েশনটা বেরিয়ে আসছে। ইজন্ট ইট? এটা কি নয়? অ্যাপ্রিসিয়েশন কখন বেরোয়? যখন আমার মানুষটাকে ভালো লাগে, কোয়াইট নর্মাল। তার সমস্ত কিছু আমার ভালো লাগে। মানে সে যদি একটা জাস্ট সুন্দর জামা পরে আমার সামনে এসে দাঁড়ায়, তাহলেও আমার মুখ দিয়ে দাঁড়ায় অ্যাপ্রিসিয়েশন বেরিয়ে যাবে। বিকজ কি, কেন না, আলটিমেটলি আই লাইক দ্যাট পারসন। সেই জন্য তার প্রত্যেকটা বিহেভিয়ার আমার ভালো লাগে। ঠিক আছে? সে যদি ককে বলে অ, সেটাও আমার ভালো লাগে, আমি সেটাকেও অ্যাপ্রিসিয়েট করি। বিকজ ওই মেয়েটিকে বা ছেলেটিকে আমার ভালো লাগে, কোয়াইট নর্মাল। তো সেই অ্যাপ্রিসিয়েশন তো হচ্ছেই না। যখন এই ধরনের সিচুয়েশান দেখা হলেই ক্রিয়েট হচ্ছে, তখন কি আর অ্যাপ্রিসিয়েশন হয়? হয় না। কারণ আমার ওই মেয়েটিকে বা ছেলেটিকে একেবারেই পছন্দ হচ্ছে না। তখন আর অ্যাপ্রিসিয়েশনের কোনো জায়গাই থাকে না। কিন্তু আগে কি ছিল? আগে তোমার পার্টনার তোমাকে অ্যাপ্রিসিয়েট করতো দেখা হলেই। কিছু না, তুমি একটা ভালো জামা পরে গেছো, আরে তোকে আজকে দারুণ লাগছে, ছোট্ট অ্যাপ্রিসিয়েশন। কি তুমি একটা টিপ পরে গেছো, তোমাকে দেখতে সুন্দর লাগছে, ছোট্ট একটা অ্যাপ্রিসিয়েশন। বা তুমি হয়তো তার সঙ্গে বসে দুকলি গান গাইলে, আরে তোর গলাটা কি সুন্দর, অ্যাপ্রিসিয়েশন। তুমি যা, তোমাকে তাতেই তার ভালো লাগতো, ফলে সে আগে অ্যাপ্রিসিয়েট করতো। আর এখন তো দেখা হওয়া মানেই একটা টেন্সড এনভায়রনমেন্ট। তো ইট ইজ ভেরি নর্মাল যে সেখানে আর অ্যাপ্রিসিয়েশনের কোনো গল্পই থাকে না। দেয়ার ইজ নো স্টোরি অফ অ্যাপ্রিসিয়েশন ওভার দেয়ার। ঠিক আছে? তো এই যে কতগুলো সার্কামস্ট্যান্সেসের কথা বললাম, এই সার্কামস্ট্যান্সেসগুলো যখনই কোনো একটা রিলেশনশিপে, সেটা যে কোনো রিলেশনশিপ, ইটস নট ম্যান্ডেটারি এটা হতে হবে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ, যে কোনো রিলেশনশিপে যদি এই ধরনের ক্রাইসিস বা ক্রিটিক্যাল সিচুয়েশন এসে দাঁড়ায়, দ্যাট মিনস ধরে নিতে হবে সেই রিলেশনশিপটা একটা টক্সিক মোমেন্টে চলে এসছে। ঠিক আছে? এবার এর আউটকাম কি কি হতে পারে? মানে এই যে টক্সিসিটি তো একদিনে হয় না, টক্সিসিটি ধীরে 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 হয়। এবং টক্সিসিটিতে একবার পৌঁছে গেলে সেখান থেকে বেরিয়ে আসা ইটস ভেরি টাফ। তো কি আউটকাম কি হতে পারে এটার? নিজের সম্বন্ধে খুব বাজে বোধ হওয়া, নিজেকে নিজের কাছে খুব ছোট মনে হওয়া, এটা হচ্ছে ফার্স্ট আউটকাম। প্রত্যেকটা মোমেন্টে নিজেকে নিজে দোষারোপ করা, কেন ভাই আমি এই রিলেশনশিপটায় জড়িয়ে পড়লাম, কিভাবে আমি জড়িয়ে পড়লাম, কেন পড়লাম, প্রত্যেকটা মোমেন্টেই যে নিজেকে কোয়েশ্চেন করা না, দিস ইজ দ্য ফার্স্ট আউটকাম। যে আমি এই জায়গাটায় কিভাবে গেলাম, নিজের সম্বন্ধে নিজের একটা ছোট ধারণা হওয়া। যখন এরকম হয় কোনো একটা ছেলে বা মেয়ের সাথে, তার প্রথম নিজের প্রতি নিজের এফেক্টটা, সাইকোলজিক্যাল এফেক্টটা শুরু হয়। একদিনে কিন্তু এই শরীর খারাপগুলো আসে না। প্রথম নিজের মধ্যে একটা সাইকোলজিক্যাল এফেক্ট শুরু হয়, যে নিজেকে নিজে সে দোষারোপ করতে শুরু করে। ইট ইজ ভেরি কমন। তুমি যত বড় মানে ব্যক্তি হও না কেন, মোটিভেটেড পার্সনই হও না কেন, প্রথম, হ্যাঁ, মোটিভেটেড পার্সনরা কী করে, এই জায়গাটার থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারে। বাট এই জায়গাটা যে ক্রিয়েট হচ্ছে, নিজেকে নিজের ছোট লাগা, নিজের কাছে নিজের একটা হেরে যাওয়ার মেন্টালিটি, বা অ্যাজ এ লস্ট পার্সন নিজেকে নিজে ফিল করা, এটা খুব নর্মাল ন্যাচারাল আউটকাম অফ আ টক্সিক রিলেশনশিপ। নিজেকে নিজের কাছে ছোট মনে হওয়া এবং নিজের যে রিগ্রেট, সেই রিগ্রেটটা নিজেকে এই ছোট। কিন্তু যারা মোটিভেটেড, যারা খুব স্ট্রং মেন্টালিটি, আমি আলোচনা করেছিলাম একবার যে আমার হু আর স্ট্রং মেন্টালিটি পারসন, যারা খুব মোটিভেটেড অ্যান্ড হু বিলংস টু দ্য ক্যাটেগরি অফ স্ট্রং মেন্টালিটি, তারা খুব সহজেই আউটকামটার থেকে বেরিয়ে আসতে পারে। বাট ইটস নট দ্যাট যে তাদের ক্ষেত্রে কোনো এর কোনো এফেক্ট পড়ে না। ইট ইজ ভেরি নর্মাল। ফার্স্ট আউটকাম হচ্ছে নিজের কাছে নিজের ভীষণ ছোট মনে হওয়া। যদি হয়, কি করে আমরা সেই জায়গাটা থেকে বেরিয়ে আসব, সেটা আমি অবভিয়াসলি ডিসকাস করব। বাট এটা ভাবা ভুল যে অন্য লোকের হচ্ছে না বাট আমার হচ্ছে। ইট ইজ ভেরি কমন। এটা আমাদের একটা ইমোশনাল ট্রেট, এটা আমাদের একটা ইমোশনাল এক্সপ্রেশন।
যে কোনো একটা রিলেশনশিপ, কারণ আমাদের রিলেশনশিপ মিনস কি, আমাদের মেমোরিজ। কোনো একটা লোকের সাথে কাটানো আমার মেমোরিগুলো যদি কেউ ডিলিট করে দেয়, তো আমি জানবো যে লোকটার সাথে আমি কি, লোকটা আমার লাইফে কী রোল প্লে করছে? আই ডোন্ট নো। তো সেই মেমোরিজগুলো যখন তোমাকে শ্যাটার করে, মানে নাড়িয়ে দেয় ওই মেমোরিজগুলো, তার প্রেজেন্ট বিহেভিয়ার, পাস্ট মেমোরিজ, দ্য ফার্স্ট আউটকাম ইজ দ্যাট নিজের কাছে নিজের ভীষণ ছোট বোধ হওয়া, ওয়ার্স টাইপ অফ ফিলিং ফর ওন সেলফ, যেটা লিড করে কি, ফ্রাস্ট্রেশন। তখনই কোয়েশ্চেন হতে থাকে মনের মধ্যে যে কেন আমি এই লোকটাকে চুজ করেছিলাম। ফার্স্ট হচ্ছে নিজের কাছে নিজের ছোট মনে হওয়া, নিজেকে লস্ট মনে করা। সেকেন্ড হচ্ছে তখনই নিজের ব্রেন নিজেকে কোয়েশ্চেন করতে শুরু করে যে কেন আমি এই লোকটাকে চুজ করেছিলাম, রিগ্রেট। তো দ্যাট মিনস কেন, ওই যে কেন কোয়েশ্চেনটা হচ্ছে মিনস রিগ্রেট, অ্যান্ড দ্যাট লিডস টু কনস্ট্যান্ট, যদি একটা মানুষের রিগ্রেট হতে থাকে, কনস্ট্যান্ট যদি একটা মানুষের ব্রেনে একটাই চিন্তা চলতে থাকে যে আমি লস্ট, আমি হেরে গেছি, আমি ছোট, আমি কেন এই রিলেশনশিপে ঢুকেছিলাম, এই রিগ্রেট এবং নিজের সম্বন্ধে নিজের সেলফ লাভটা যদি কনস্ট্যান্টলি কমে যেতে থাকে, সেলফ কেয়ার কমে যেতে থাকে, সেই পার্সনের থার্ড স্টেজ হচ্ছে ডিপ্রেশন। he or she will be in great trauma or depression. Generally যারা স্ট্রং মেন্টালিটি পারসন তারা এই ডিপ্রেশনটাকে ওভারকাম করতে পারে, যারা মেন্টালি স্ট্রং, ঠিক আছে। বাট বেশিরভাগই আমি যদি ধরি 70% লোক এই ডিপ্রেশনটা থেকে বেরোতে পারে না, দে ফল ইন দিস ডিপ্রেশন। অ্যান্ড ওয়ান্স আমার ব্রেনে ডিপ্রেশন শুরু হবে, ডিপ্রেশন কি, আমার ব্রেনে কিছু কেমিক্যালস রিলিজ হয় আমাদের ব্রেন থেকে, আমাদের ব্রেনের থেকে কিছু কেমিক্যালস রিলিজ হয়, যেমন এন্ডোরফিন, হ্যাপি হরমোনস কিছু রিলিজ হয়, সেগুলো আমাদের হ্যাপি হরমোন হিসেবে আমাদের কাছে পরিগণিত হয়, ঠিক আছে। তো এই যে রিলিজ অফ দিস হরমোনস, এই যে কেমিক্যাল একটা চেঞ্জ হয়ে যায়, কনস্ট্যান্ট ব্রেনের ওপরে যদি প্রেশার পড়তে থাকে, আর আমাদের ব্রেনের একটা ক্যাপাসিটি, আমি এর আগে অনেকবার আলোচনা করেছি, আমাদের ব্রেনের একটা ভীষণ নেগেটিভ ব্যাপার হচ্ছে যে নেগেটিভ জিনিসগুলোকে খুব তাড়াতাড়ি ক্যাচ করে, এবং নেগেটিভ জিনিসগুলোকে না একটা সাইক্লিক অর্ডারে ব্রেন কনস্ট্যান্ট ওর মধ্যে পাক খেতে থাকে। এবার যারা স্ট্রং নয় তারা তো ওই সাইক্লিক্যাল পাকটার থেকে বেরিয়ে আসতে পারে না, না, তখনই তাদের মধ্যে এই ডিপ্রেশন বা এই যে কেমিক্যাল যেগুলো রিলিজ করে ব্রেন বা হেল্প করে রিলিজ করতে, অ্যাড্রেনালিন গ্ল্যান্ড থেকে যে মানে কেমিক্যালসগুলো রিলিজ করতে আমাদেরকে হেল্প করে ব্রেন, সেগুলো কর্টিজলের পরিমাণ যেমন বেড়ে যায়, সেই কেমিক্যাল ব্যালেন্সটা না চেঞ্জ হয়ে যায়। কর্টিজল হচ্ছে স্ট্রেস হরমোন, কনস্ট্যান্ট তখন ব্রেন অ্যাড্রেনালিন গ্ল্যান্ডকে ইনস্ট্রাকশন দিতে থাকে টু রিলিজ কর্টিজল, কারণ ওকে তো ওই স্ট্রেস বা ডিপ্রেশনের সঙ্গে যুঝতে হবে। শরীর নিজেই তখন নিজে কিছু ওয়ে আউট তৈরি করে যেটা এই কেমিক্যাল ব্যালেন্সটাকে কমপ্লিটলি নষ্ট করে দেয়, অ্যান্ড দ্যাট পার্টিকুলার স্টেজ ইজ কল্ড ডিপ্রেশন, যেখান থেকে বেরোনো খুব টাফ হয়ে দাঁড়ায়, কারণ অলরেডি আমার শরীরের যে কেমিক্যাল ব্যালেন্সগুলো ছিল সেই ব্যালেন্সটা ইমব্যালেন্স হয়ে গেছে, ঠিক আছে। আমাদের কিছু কিছু হরমোন আছে যেগুলোকে আমরা বলি হ্যাপি হরমোন, আমি অত ডিটেলসে যাচ্ছি না। আর কিছু কিছু হরমোনস আছে আমাদের শরীরে যেগুলো আমাদের স্ট্রেস হরমোন, যেরকম একটা বলে দিচ্ছি কর্টিজল। তো স্ট্রেস হরমোনগুলো না আমাদের স্ট্রেস সিচুয়েশনে ব্রেনই ওর ক্ষরণগুলোকে বাড়ায়, কারণ আমাদের শরীরের নিজস্ব মেকানিজম আছে, সেটা আমাদের সাইকোলজির সাথে ভীষণভাবে রিলেটেড বা লিঙ্কটা। এবার যেই মুহূর্তে আমার মনের মধ্যে একটা কনস্ট্যান্ট একটা সিচুয়েশান ঘুরতে থাকবে, বিকজ মাই রিলেশনশিপ হ্যাজ বিকাম টক্সিক, এবং সেই জায়গাটাই ব্রেন বারবার ঘুরিয়ে পেঁচিয়ে একইভাবে চিন্তা করতে থাকে, একটা সাইকেল তৈরি করে নেয়। ওই সাইকেলটার থেকে বেরোনো খুব টাফ, এবং ওই সাইকেলটায় যখনই ও ঘুরতে থাকে বারবার ঘুরতে থাকে, তখনই ও নিজেই ওটার থেকে বেরোনোর জন্য মানে আমাদের শরীরকে বিভিন্নভাবে ইনস্ট্রাকশন দেয়, এবং ওই জায়গাতেই গিয়ে আমাদের যে ব্যালেন্সটা থাকে না, যে ইমোশনাল ব্যালেন্স, সেই ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়।
কারণ এই কেমিক্যাল রিলিজগুলো ইমব্যালেন্সড হয়ে যায়, অ্যান্ড দ্যাট পার্টিকুলার স্টেজ ইজ কল্ড ডিপ্রেশন। এবং আমরা কি করি, আমাদেরকে ডাক্তার যে ওষুধগুলো দেয় যেগুলোকে ডিপ্রেশন ফাইট করার, সেগুলো বেসিক্যালি এই হ্যাপি হরমোনসগুলোকে বাড়ায়, এই সিক্রিশনটা ব্রেনে বাড়ায় হ্যাপি হরমোনের, যেটা কমে গেছে। এবার কি হয়, আমরা ওই ড্রাগের ওপরে অ্যাডিক্ট হয়ে পড়ি, কারণ ব্রেন তো আর নিজে ওটা বাড়াচ্ছে না, কারণ ব্রেনই অলরেডি হ্যাজ চেঞ্জ দিস ব্যালেন্স। তো আমাদের ওই ড্রাগটা না খেলে ওই হ্যাপি হরমোনসগুলো বেরোবে না, বা ওই যে হ্যাপি হরমোন এবং মানে স্ট্রেস হরমোনের মধ্যে যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটাকে পুনরুদ্ধার করা উইদাউট ড্রাগ ইটস ভেরি ভেরি টাফ। তো সেই জায়গাটাতেই একটা মানুষ ডিপ্রেশনের শিকার হয়। এবং এই যে হ্যাপি হরমোন বা এই যে হরমোনস যেগুলো আমাদের সুস্থ স্বাভাবিক জীবনকে কি বলবো রেগুলেট করে, সেগুলো আবার ফিজিক্যালি অনেকগুলো হরমোনসের সাথে রেগুলেটেড। যেমন তখন কি হয়, হাই ব্লাড প্রেশার হয়ে যায়। কারণ কি, হাই ব্লাড প্রেশার কি ব্রেনই ইনস্ট্রাকশন দেয় হার্টকে ওই স্ট্রেসের সঙ্গে যোজার জন্য, যে তুমি ভাই বিট বাড়াও, আমার ফ্লো বাড়াও, ব্লাডের ফ্লো বাড়াও, সো দ্যাট আই ক্যান ফাইট দিস সিচুয়েশন। ওই হার্টের বিট বাড়তে থাকে, হাই বিপি। হার্টের বিট বাড়া মানেই হচ্ছে হার্ট বেশি রক্ত পাম্প করতে শুরু করে, আমরা চলে যাই হাই বিপি স্টেজে। ঠিক আছে, আমাদের হার্টের বিভিন্ন ডিজিজ কনস্ট্যান্ট, যদি একটা মানুষ ডিপ্রেশনে থাকতে থাকে, ধীরে 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 তার হাই বিপি থেকে তার হার্ট ডিজিজ, তার কার্ডিয়াক ব্লকেজ, এই ধরনের এক্সট্রিম অ্যাংজাইটি লেভেল তৈরি হয়। যদি ডিপ্রেশনকে ফার্স্ট স্টেজে বা অ্যাংজাইটিকে ফার্স্ট স্টেজে যদি কন্ট্রোল না করা যায়। আমি এরকম অনেককে জানি যারা ওই হ্যাপি হরমোনস নিয়ে বেঁচে আছে, তারা রাতে ঘুমোয় ওই হ্যাপি হরমোন খেয়ে। অনেককে জানি, মানে আমার রিলেটিভদের মধ্যেই আমি অনেককে জানি। দে আর বেসিক্যালি ডিপেন্ডেন্ট অন দোজ হরমোনস অর হরমোনাল থেরাপি। আর আমার বাড়িতেও এরকম একজন ছিলেন যাকে আমি খুব কাছ থেকে দেখেছি, হোয়াট ইজ কল্ড ডিপ্রেশন। তো তাহলে আমি নিশ্চয়ই চাইবো না যে আমি ডিপ্রেশন স্টেজে পৌঁছই। তাহলে আমাদের কিছু কিছু জিনিস করার আছে যেগুলো আমাদেরকে হেল্প করবে ফার্স্ট স্টেজেই এই জায়গাটাকে আটকে দিতে। কারণ ওয়ান্স আই গো টু দ্যাট ডিপ্রেশন লেভেল, ওখান থেকে কিন্তু ওই কেমিক্যাল ব্যালেন্সকে আবার ফেরত নিয়ে আসা উইদাউট দ্য হেল্প অফ মেডিসিন, কাউন্সেলিং হয়, কিছুটা কাজ হয়, বাট নট ফুললি। খুব ইন্টেন্স ডিপ্রেসিভ পেশেন্টের কাউন্সেলিংয়ের সাথে মেডিসিনাল থেরাপিও দরকার হয়। এবং ওয়ান্স দ্যাট মেডিসিনাল থেরাপি হ্যাজ বিন স্টার্টেড, ওই জায়গা থেকে বেরিয়ে আসা ভেরি ভেরি টাফ। কারণ ওই হরমোনসগুলো নিজে থেকে আর তৈরি হয় না, হয় রেয়ার কেসে হয়, খুব টাফ। কিন্তু তাহলে কি করব আমরা? তাহলে মানে ফার্স্ট স্টেজে এই ডিপ্রেশনে যাওয়ার আগেই আমাকে এটাকে অ্যারেস্ট করতে হবে। তো এরকম যখন একটা টক্সিক রিলেশনশিপ তৈরি হবে, তখন ফার্স্ট কর্তব্য কি? টক টু দ্যাট পারসন ডাইরেক্টলি। যার সাথে তোমার রিলেশনশিপ টক্সিক জায়গায় পৌঁছেছে, ডাইরেক্টলি তার সাথে কথা বলো যে ভাই তোমার এই এই জিনিসগুলো আমাকে এই 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 করছে, তুমি বলো তুমি এগুলোকে চেঞ্জ করবে কি না। ডাইরেক্টলি কথা বলো, ফেস টু ফেস ইন্টারাকশন, ফেস টু ফেস। এবং তাকে ডাইরেক্টলি অ্যাপ্রোচ করো সো দ্যাট হি অর শি ক্যান কোঅপারেট। প্রথম আমি বলবো, আমার মত যদি কেউ জানতে চায়, আমি তাহলে বলবো ইফ দ্য রিলেশনশিপ হ্যাজ বিকাম টক্সিক, তাহলে জাস্ট কাম আউট অফ দিস রিলেশনশিপ, বেরিয়ে এসো। যেখানে তোমার নিজের সেলফ রেসপেক্ট হ্যাম্পার্ড হচ্ছে, যেখানে তুমি নিজে বুঝতে পারছো দ্যাট ইউ আর ইন সাচ আ সিচুয়েশন যেখান থেকে মানে রেগুলার বেসিসে টক্সিসিটি ছাড়া তোমার আর কিছু মিলছে না। জাস্ট কাম আউট অফ দিস সিচুয়েশন, বেরিয়ে এসো ভাই। কিন্তু এটা কেউ পারে না, এটা বেশিরভাগ লোক পারে না, একদম পারে না। আমি দেখি তো চারিপাশে, আমি দেখতে মানে বিভিন্ন ছেলে মেয়েকে দেখি তো, একদম তারা বেরিয়ে আসতে পারে না। বাট
একটা টক্সিক রিলেশনশিপে থেকে নিজেকে ডিপ্রেশনের দিকে নিয়ে যাওয়ার থেকে আই থিঙ্ক 15 দিন 20 দিন 1 মাস কষ্ট পেয়ে সেখান থেকে বেরিয়ে আসাটা বেটার। আই থিঙ্ক কেউ যদি আমার পার্সোনাল মতামত চায় আমি তাকে বলবো যে রিলেশনশিপ টক্সিক হয়ে গেলে সেই রিলেশনশিপে আর ঢোকা যায় না আগের মতো। তো বেটার গেট আউট অফ দিস রিলেশনশিপ। ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার? আর যদি না বেরোতে পারো, যদি মনে হয় যে একান্তই তাকে ছাড়া আমি বাঁচবো না, ও বাবা গো আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, আমার কি হবে রে, কী ধরনের মানে মানসিকতা? একটা লোক ছেড়ে দিল কি তোমার লাইফ কি শেষ হয়ে গেল? আমি এটা নিয়ে আবার সেকেন্ড দিন একটা এপিসোড করব যে মানে ছেড়ে যদি কেউ চলে যায় তাহলে এই নিজেকে ডিপ্রেশনের দিকে কিভাবে আটকানো যায়। তো ফার্স্ট স্টেজ হচ্ছে ওই পার্সনের সাথে যারা ছাড়তে পারবে না, যারা মনে করছো যে না এই রিলেশনশিপটাই আমার জীবনে ধ্যান জ্ঞান চিন্তামণি, এটা ছাড়া আমি আর বেঁচে থাকতে পারবো না। অনেকে আছে, ম্যাক্সিমাম, মানে অনেকে নয়, ম্যাক্সিমামই এরকম। এটাকে আমাকে সেভ করতেই হবে। তো তাদের জন্য বলছি, টক টু দ্যাট পারসন ডাইরেক্টলি অ্যান্ড সিক দেয়ার কোঅপারেশন। তোমাদের তো মতামতই হচ্ছে পায়ে গিরগিরানো, তো গিরগিরাও, কোঅপারেশন সিক করো, বেগ করো, দাও 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 আমাকে কোঅপারেট করো, দাও দাও দাও। যদি এটাই তোমাদের মতামত হয়, এটাই যদি তোমাদের চাহিদা হয় যে গিরগিরাবো পায়ে পায়ে পড়ে, ভাই তুমি আমাকে দাও, হেল্প করো, কোঅপারেট করো, তো তাই করো, ঠিক আছে? বাট নিজেকে ডিপ্রেশনের দিকে এগিয়ে নিয়ে যেও না। দিস ভেরি মানে ক্রুশিয়াল একটা জায়গা যেখান থেকে বেরোনো খুব পসিবল হয় না, ঠিক আছে? তো আর একটা জিনিস করা যেতে পারে, যেটা আমি বারবার সেদিনও বলেছিলাম, কোনো একটা ভিডিওতে সেদিন বলছিলাম যে ব্রেনকে না অ্যাবজর্ব করো, মানে বিভিন্ন কাজের মধ্যে না ব্রেনকে ঢুকিয়ে দাও। তুমি যে কাজ, যদি তুমি চাকরি বাকরি করো, তাহলে তো চাকরি বাকরির ফিল্ডে তো তুমি রয়েছো, কিন্তু সেখানে গিয়েও তোমার ব্রেন ওই একই গুতিয়ে যাচ্ছে, আমাকে ছেড়ে চলে গেছে, আমাকে ছেড়ে চলে গেছে, আমাকে ছেড়ে চলে গেছে, ওই একই কী সুন্দর মোমেন্ট আমরা স্পেন্ড করেছিলাম, কী সুন্দর মোমেন্ট আমরা স্পেন্ড করেছিলাম, এরকম তো কেঁদেই যাবে। ব্রেন তো কাজই তোমার কাছে কাঁদা, তো ও তো কাঁদবে, ও হোয়াট আ মোমেন্ট, ফর দোজ মোমেন্টস ওয়্যার সেই জায়গাটা তুমি আর যেতে পারছো না, খুব কষ্ট হচ্ছে বাবা, এখানে আমি এর আগের বার হো আমরা এখানে কী সুন্দর হাতে হাত রেখে ঘুরে বেরিয়েছিলাম, এবার আমি একা, আমি কি করব? তো এরকম যদি সিচুয়েশান তো বেশিরভাগেরই হয়, তো আমার মতে না এটাকে ওভারকাম করো, জাস্ট লিভ দ্যাট পারসন। এবং তুমি যত ওর কথা চিন্তা করবে ততই সাইক্লিক্যাল অর্ডারে ব্রেন ঘুরতে 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 ডিপ্রেশনের দিকে নিয়ে যাবে। তো বেটার নিজেকে এনগেজ করে ফেলো। তুমি আগে অফিস থেকে 5টার সময় বেরিয়ে আসতে, এখন 7টায় বেরো, 2 ঘন্টা এক্সট্রা কাজ করো না, তাতে তো তোমারও অফিসের নামটা ভালো হবে যে ওরে বাস, ও ছুটির পরও 2 ঘন্টা থেকে কাজ করছে। তুমি নিজেকেও এনগেজ রাখতে পারবে। নতুন কোনো বিজনেস শুরু করো, কোনো বিজনেস আইডিয়া নাও, যেখান থেকে বিজনেসটাকে ডেভেলপ করতে পারবে, এগিয়ে নিয়ে যেতে পারবে। বাট প্লিজ ডোন্ট গো টু দ্য ডিপ্রেশন লেভেল, দিস ইজ সিভিয়ার সিভিয়ার সিভিয়ার, ঠিক আছে? বা আমার মতে তো ভাই একদম ছেড়ে চলে গেছে মানে ছেড়ে চলে গেছে, বস তোমার জন্য তো আরও কেউ আছে, someone is waiting, somewhere, someone right at this moment is waiting for you. ভাবো ভাবো ভাবো, নিজেকে নিয়ে ভাবো। সেলফ কেয়ার, সেলফ লাভ কথাগুলো এই জন্যই বারবার করে বলেছি, নিজেকে ভালোবাসো। গেছে গেছে, টক্সিসিটির থেকে তো আমি মুক্তি পেয়েছি। থিঙ্ক ইউর সেলফ, ইউ আর ব্লেসড, অন দ্যাট পার্টিকুলার মোমেন্ট ইউ আর ব্লেসড, বেঁচে গেছো, ওরকম একজন লাইফে থাকার থেকে বেঁচে গেছো। আর একান্তই যদি না হয় তাহলে গো টু দ্য কাউন্সেলার, কারণ তুমি যখন নিজেকে একেবারেই কন্ট্রোল করতে পারছো না, জেনারেলি 70% পিপলই পারে না, খুব টাফ এই সিচুয়েশান ডিল করা, তাহলে কাউন্সিলারের কাছে চলে যাও। কাউন্সিলার আমার থেকে বেটার সাজেশন দিতে পারবে। আর আমি এই সাজেশনগুলো নিয়ে আরেকটা ভিডিও বানাবো, এটা খুব শর্টে আমি বলছি। আর যদি দেখো যে একেবারেই রিভার্সেবল নয়, মানে ইরিভার্সেবল হয়ে গেছে সিচুয়েশনটা একদম ইরিভার্সেবল, চেঞ্জ হচ্ছে না, তোমার পার্টনার তোমার কথা শুনবে না, শুনলে সে এতদিনে এই জায়গায় এসে ঠেকতো না,
সে যখন আজকে এই জায়গায় এসে ঠেকেছে, দ্যাট মিন্স সে এই জায়গায় আর থাকতে চাইছে না। এবার তোমার যদি বুকে দুরু দুরু করে, মনে মনে ভীষণ কষ্ট হয়, গিরগিরাতে ইচ্ছে করে তুমি আমাকে দাও 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 দাও, বেকিং 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 বেকিং, তুমি বেক করো। বেক করে যদি কোনো ফল পাও পেলে, তবে আমার পার্সোনাল মত, যেখানে সেলফ রেসপেক্ট জড়িত সেখানে ওই দাও 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 দাও, বেকিং 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 অ্যাটিটিউড রাখাটা একদম ভুল। আরে ভাই তুমি গেছো গেছো, যাও ফোটো ফোটো, তোমার জায়গায় আরও ভালো ভালো লোক আমার জন্য অপেক্ষা করে বসে আছে। নিজের কোয়ালিটি বাড়াও, নিজেকে এনহ্যান্স করো। সাকসেসের পেছনে না সবাই ছুটে বেড়ায়। আজকে তুমি যদি নিজেকে এনহ্যান্স করতে পারো, তুমি যদি নিজের স্কিল ডেভেলপ করতে পারো, কালকে ওই ছেলেই তোমার পেছনে বা ওই মেয়েই তোমার পেছনে দৌড়বে। সবাই সাকসেসের পেছনে দৌড়বে, ফেলিয়ারকে কেউ পাত্তা দেয় না। সো বি আ সাকসেসফুল ম্যান অর ওম্যান। ছেড়ে চলে গেছে চলে গেছে। আচ্ছা তোমার চোখ চলে গেলে, তুমি যদি, হ্যাঁ চোখ কারোর খারাপ হয়ে গেছে, সে যদি বলে ও মা আমি বরবাদ হয়ে গেছি, আমার সত্যিই জীবন বরবাদ হয়ে গেছে, এটা ঠিক আছে যে না সত্যি তো চোখ ছাড়া একটা মানুষ চলবে কী করে। কেউ ছেড়ে চলে গেছে, কি একটা রিলেশনশিপ টক্সিক হয়ে গেছে, জাস্ট গেট আউট অফ দিস রিলেশনশিপ। নিজেকে ওরকমভাবে একটা উল্টোপাল্টা জায়গায় ডিপ্রেশনের দিকে ঠেলার থেকে জাস্ট গেট আউট। অনেক কিছু করার আছে, প্রত্যেকটা মোমেন্ট তোমার কাছে ভ্যালুয়েবল। ইউ হ্যাভ কাম ইন দিস ওয়ার্ল্ড উইথ আ স্পেসিফিক পারপাস। একটা স্পেসিফিক পারপাসের জন্য তুমি পৃথিবীতে এসছো, ফেলে দেওয়ার জন্য নয়, কারোর কাছে দাও 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 ভিক্ষাপাত্র হাতে নিয়ে ঘোরার জন্য নয়। তো তোমার সেলফ রেসপেক্ট কী করবে না করবে সেটা তোমার ব্যাপার। আমি জাস্ট কয়েকটা আমার পার্সোনাল মতামত যদি কেউ চায়, তাহলে আমি তাকে বলবো whenever there is a toxic relationship, যেখানে এই ধরনের সিচুয়েশানগুলোর অন্তত দুটো ঘটছে, জাস্ট গেট আউট অফ দিস রিলেশনশিপ। কারণ এটা তোমাকে মেন্টালি স্ট্রেস জায়গায় নিয়ে যাবে, ফিজিক্যালি তোমার অনেক সমস্যা দেখা দিতে পারে। জাস্ট গেট আউট অফ দিস রিলেশনশিপ অ্যান্ড সে গুড বাই। নিজেকে স্ট্রং বানাও, নিজেকে এনহ্যান্স করো, নিজের স্কিলগুলোকে এনহ্যান্স করো, নিজেকে নিজে বোঝো হু আর ইউ, ফর হুইচ পারপাস ইউ হ্যাভ কাম ইন দিস ওয়ার্ল্ড। কী পারপাসের জন্য তুমি এসছো, নিজেকে নিজে কাউন্সেলিং করো, করে নিজের ভেতর থেকে নিজের স্কিল ডেভেলপ করো, করে নিজের সেই স্কিলটাকে যখন কাজে লাগাতে পারবে না, আফটার 5 years দ্যাট পার্টিকুলার পারসন উইল বি চেজিং ইউ। একদম গ্যারেন্টেড বলতে পারি, কারণ সাকসেসের পিছনে না সবাই ভাগে, ফেলিয়ারকে কেউ পাত্তা দেয় না। সো বি সাকসেসফুল, স্টে টিউন, স্টে মোটিভেটেড, কিপ অলওয়েজ বি পজিটিভ অ্যান্ড কমেন্টটা প্লিজ ভিডিওতে করো, ঠিক হ্যাঁ। চলো স্টে টিউন, বাই বাই, টেক কেয়ার।